হ্যালো এভরিওয়ান, আমরা আজকে মেইনলি এই ক্লাসটা করব। আমাদের যেহেতু এই উইকে জিওমেট্রি ক্লাস মিস হয়েছে ম্যাথের, ঠিক আছে। বেসিক ক্লাসটা যেহেতু এটা ইম্পর্টেন্ট একটা ক্লাস, সো এটার কারণে এটা রেকর্ডিং করে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা এটা দেখবেন এবং কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই পরবর্তী ক্লাসে নিয়ে আসবেন। পরবর্তী ক্লাসে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে, ঠিক আছে। তো আমি দ্রুত ক্লাসে চলে যাব এবং আমি বেশি সময় নিব না। ক্লাসটা হয়তো বা সর্বোচ্চ আধা ঘন্টার মতোই হবে, যেহেতু এখানে আমার আসলে সমস্যা সমাধান করার মতো আপনারা কেউ নেই। সো আপনারা বাসায় এই ক্লাসটা দেখবেন, যার যার সমস্যা থাকবে সেটা একটু খাতায় লিখে নেক্সট ক্লাসে নিয়ে আসবেন, ঠিক আছে। তো জিওমেট্রি যেহেতু এটা আমাদের এই বছরের ফার্স্ট ক্লাস, সো আমাদেরকে একদম শুরু থেকে জানতে হবে হোয়াট ইজ জিওমেট্রি। আমরা গত বছর, ঠিক আছে, গত বছর আমরা জিওমেট্রি সম্পর্কে কিছু কিছু জিনিস পড়েছিলাম, ঠিক আছে। একদম যে পড়িনি তা কিন্তু না, ঠিক আছে। কিছু কিছু জিনিস পড়েছি, সেই জিনিসগুলোকে এখানে আবার রিপিট হবে, বাট আজকের যে পড়াটা এটা আপনার ক্লাস 5-এ খুবই কম পড়েছে। তাহলে আমরা জিওমেট্রি একদম বেসিক থেকে শুরু করব। জিওমেট্রি শব্দটার মিনিংটা কি সেটা আমাদেরকে জানতে হবে। জিওমেট্রি মিন্স, এখানে জিও মিন্স ল্যান্ড অ্যান্ড দ্য ওয়ার্ড মেট্রি মিন্স মেজারমেন্ট। সো জিওমেট্রি স্ট্যান্ডস ফর মেজারমেন্ট অফ ল্যান্ড or area measurement or field measurement. এখানে মেট্রো মিন্স, জিও মিন্স ল্যান্ড আর মেট্রো মিন্স মেজারমেন্ট, ওই পার্টটা লেখা হয়নি, এটা একটু খাতায় লিখে নেবেন। সো জিওমেট্রির ফুল মিনিংটা দ্বারা মেজারমেন্ট অফ ল্যান্ড অর এরিয়া মেজারমেন্ট অর ফিল্ড মেজারমেন্ট। মেইনলি হচ্ছে যে সায়েন্সটা কি করে, ফিল্ড মেজারমেন্ট, দ্য সায়েন্স থ্রু হুইচ উই ক্যান টু নো অ্যাবাউট অল দ্য টপিকস অফ ফিল্ড মেজারমেন্ট ইজ কল্ড জিওমেট্রি। ফিল্ড মেজারমেন্টটা কেন দরকার ছিল, যখন হচ্ছে কি হয়েছে, কৃষি কাজ শুরু হয়েছে, তখন দেখা গেছে কি জমি জমা, যার যত বেশি জমি আছে সে তত বেশি ফসল ফলাবে, সে তত বেশি বড় লোক হবে। তো এই জমির দখল, এটা নিয়ে এখনো কি আছে, দ্বন্দ্ব আছে। এই জিনিসটাকে কি করার জন্য, মিটমাট করার জন্যই সবার প্রথম তারা জিওমেট্রি আবিষ্কার করলো, যে হ্যাঁ তোমার এতটুকু জায়গা, তোমার এতটুকু জায়গা, ওইটাকে ঠিকঠাক করে পরিমাপ করে দেওয়ার জন্য, যাতে মারামারি না হয়, ঠিক আছে। সেখান থেকে জিওমেট্রি সৃষ্টি। এরপর জিওমেট্রিতে প্রচুর পরিমাণে প্রবলেম এসেছে, থিওরেম এসেছে, সূত্র এসেছে, সংজ্ঞা এসেছে, ডেফিনেশন এসেছে, অনেক কিছু এসেছে। এই সব জিনিসগুলোকে সর্বপ্রথম যিনি অ্যাকুমুলেট করেছেন, একসাথে করেছেন, সেটা হচ্ছে ইউক্লিড। ইউক্লিড, যে ইউক্লিডকে বলা হচ্ছে ফাদার অফ জিওমেট্রি, ইউক্লিডকে বলা হচ্ছে ফাদার অফ জিওমেট্রি। তিনি একটা বই লিখেছেন, দ্য এলিমেন্টস। এটা হচ্ছে 13 ভলিউমের। এটা একটু খাতায় লিখে ফেলবেন আপনারা, যে এখানে কি হচ্ছে। ইউক্লিড কিন্তু জ্যামিতি আবিষ্কার করে নাই, জ্যামিতি আরো অনেক আগে থেকে চলতেছে, বাট তিনি কি করেছে, তিনি হচ্ছে জ্যামিতির যত থিওরি ছিল, সূত্র ছিল, এগুলোকে তিনি একটা বইয়ে অ্যাকুমুলেট করেছে, একসাথ করেছে, করে এই 13টা খণ্ডে ওই বইটাকে সে কি করেছে, পাবলিশ করেছে। যেটার কারণে তাকে কি বলা হচ্ছে, ফাদার অফ জিওমেট্রি বলা হচ্ছে। এটা আপনাদের বইয়ের ইনফরমেশন, বই থেকে একটু দেখে নিন, ঠিক আছে, কারো যদি কনফিউশন থাকে। নেক্সট আসতেছে জিওমেট্রি। এই জিওমেট্রি ব্যাপারটা শুরু হয়েছে কোথা থেকে, জিওমেট্রি ব্যাপারটা শুরু হয়েছে একটা পয়েন্ট থেকে। একটা পয়েন্ট দিয়ে আস্তে 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 আমার পুরো জিওমেট্রিটা তৈরি হয়েছে। তো পয়েন্ট জিনিসটা কি, পয়েন্ট হচ্ছে আ পয়েন্ট ইজ দ্যাট হুইচ ইজ পজিশন বাট নো লেংথ উইথ অর হাইট। The length, width, and height of the point are so small that we accept its position by denying its length, width, and thickness. এর মানেটা হচ্ছে যে পয়েন্ট, তাকে কিন্তু আমরা দেখতেছি না। অনেকে বলতে পারেন স্যার পয়েন্টের তো আমরা লেংথ, ব্রেথ, তারপর এগুলো তো আমরা কি করতে পারি, মেজার করতে পারি। অনেক ছোট হলেও তো আমরা এটাকে জুম করলে আস্তে 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 এটা তো বড় হবে স্যার। কোনো না কোনো ভাবে তো মেজার করা যাবে, কোনো না কোনো ভাবে মেজার করা যায়, বাট অন্য সাবস্টেন্সের তুলনায় পয়েন্টের লেংথ, ব্রেথ এবং উইথটা এতটাই কি কম বা নগণ্য বা ডিমিনিশড আমরা বলি। এটা কারণে আমরা এটাকে কি করি, এর লেংথ, উইথ এবং হাইটটাকে আমরা ইগনোর করি। আমরা জাস্ট বলি যে পয়েন্টের এক্সিস্টেন্স আছে, তার লেংথ, উইথ, হাইট কোনো কিছুই নেই, ঠিক আছে। তাহলে এই লেংথ, উইথ অ্যান্ড হাইট, এই তিনটার কথা বলতে গেলে আমাদের আরেকটা শব্দ চলে আসে, যেটার নাম হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন, হোয়াট ইজ কল্ড ডাইমেনশন। ডাইমেনশন ব্যাপারটা হচ্ছে কোনো একটা অবজেক্টকে আমরা যতগুলো সাইড থেকে মেজার করতে পারি সেটা হচ্ছে তার ডাইমেনশন। যেমন আপনাদেরকে যদি বলি, আমি একটা যদি থ্রেডের কথা বলি, সুতার কথা বলি, সুতা, চিকন সুতা, ওর কি আছে, ওর শুধুমাত্র লেংথ আছে, ওর কিন্তু কি নাই, ব্রেথও নাই, উইথ নাই, ওর হাইট কোনো কিছু নেই। আমরা
ওই সুতাটা শুধুমাত্র লেন্থটাকে মেজার করতে পারি, অন্য কোনো কিছু কিন্তু আমরা লেন্থের তুলনায় মেজার করতে পারি, বাট লেন্থের তুলনায় ওটা খুবই সূক্ষ্ম, খুবই কম, যেটা কারণে আমরা ওইগুলোকে ডিনাই করি, জাস্ট বলি কি একটা থ্রেড বা একটা সুতার কি আছে, শুধুমাত্র লেন্থ আছে। আবার আপনি যদি চিন্তা করেন একটা আপনার খাতার পৃষ্ঠার কথা, আপনার খাতার পৃষ্ঠাটা দেখতে কিরকম হয়, আপনার খাতার পৃষ্ঠাটা এরকম, তো ওর কি আছে, ওর আছে লেন্থ, আর এদিকে কি আছে, উইথ আছে। আবার আপনি যদি আপনার রুমের কথা চিন্তা করেন, বা আপনার টেবিলে আপনার বইয়ের কথা চিন্তা করেন, বা কোনো একটা বক্সের কথা চিন্তা করেন, এটার ক্ষেত্রে কি করা যায়, এটার লেন্থ, আপনার রুমের আপনি কি করতে পারবেন, লেন্থ, উইথ এবং হাইট, তিনটা জিনিসই আপনি পরিমাপ করতে পারবেন। তাহলে এই যত দিক থেকে আমরা পরিমাপ করতে পারি এই জিনিসটাকে আমরা ওই সাবস্টেন্সের ডাইমেনশন বলি। যেমন এই যে আমি বললাম কি একটা থ্রেড, এর আমি শুধুমাত্র লেন্থ মেজার করতে পারি, সো এটা হচ্ছে কি এই থ্রেডের ডাইমেনশন। থ্রেডের ডাইমেনশন তাহলে কয়টা আসবে, 1 হবে। আবার দেখেন এই যে আপনার খাতার একটা পেজের কথা বললাম, সেখানে আমি লেন্থ এবং উইথ অর ব্রেথ এটা আমরা মেজার করতে পারি, তাহলে এখানে আমরা কি করতে পারি, দুইটা জিনিস মেজার করতে পারি। সো এটাকে আমরা 2D বলতে পারি, এটা হচ্ছে 1D, এটা হচ্ছে 2D। আর এই যে দেখেন এখানে যে কি আছে, এখানে হচ্ছে আপনার কি আছে, একটা বক্স আছে, এই বক্সে আমরা লেন্থ, তারপর হচ্ছে এই পাশে হচ্ছে ব্রেথ, এবং এই যে এই পাশটাতে হচ্ছে হাইট, তিনটে জিনিস আমরা মেজার করতে পারি। সো এটার যেহেতু তিনটে জিনিস মেজার করতে পারি, এটাকে বলি আমরা 3D। আমরা আমাদের সামনাসামনি যা কিছু দেখি ম্যাক্সিমাম জিনিসই কি দেখি, 3D তে দেখি। এখন আপনি আমাকে যে এই যে মোবাইলে দেখতেছেন, আপনি আমাকে মোবাইলে কোন ডাইমেনশনে দেখতেছেন বলেন তো? অবশ্যই সেটা হবে 2D, কারণ আপনি শুধুমাত্র লেন্থ এবং উইথটা দেখতেছেন। আপনি আমার পিছনে কি আছে, আপনি যতই এদিক সেদিক করে তাকান না কেন, আপনি কিন্তু আমার পিছনে কি আছে কখনো দেখতে পারেন, টিভি, একজন লোক দাঁড়ায় আছে, নায়ক দাঁড়ায় আছে, আপনি চাইলেই কিন্তু যতই এদিক সেদিক করে তাকান না কেন আপনি নায়কের পিছনে কাউকে দেখতে পারবেন না। কেন কি? কারণ ওইখানে উইথটা নাই বা হাইটটা নাই, ওইখানে ডাইমেনশন কয়টা, দুইটা। আবার আমরা যখন 3D মুভি দেখতে যাই, আমরা যখন চশমা পরি, চশমা পরলে তখন কি হয়, স্ক্রিন থেকে ডাইনোসর বা ওই মুভির যে যাই থাকুক না কেন সে বের হয়ে চলে আসতে পারে। আপনি এখন সাইড থেকে তাকালে তাকে একদম পুরোপুরি তার পিছনে কি আছে সবকিছুই দেখতে পাবেন। ওই মুভির পার্টটা সেটা হচ্ছে 3D, সেখানে কি আছে, লেন্থ, উইথ এবং হাইট, তিনটে জিনিসই আপনাকে দেখানো হচ্ছে। সেখানে কি হচ্ছে, এটার কারণে সেটাকে কি বলা হয়, 3D মুভি বলে, এবং ওইটার জন্য আপনার একটা আলাদা গ্লাস লাগে যেটাকে আমরা 3D গ্লাস বলি। তাহলে ডাইমেনশনের ব্যাপারটা কি, ডাইমেনশনের ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা সাবস্টেন্সকে আমরা যতগুলো দিক থেকে আমরা তাকে মেজার করতে পারি। কোনোটা শুধু লেন্থ মেজার করতে পারি, কোনোটা লেন্থ এবং উইথ মেজার করতে পারি যেটাকে 2D বলি, দুই দিক থেকে আমি তাকে মেজার করতে পারতেছি। কোনোটা লেন্থ, উইথ এবং হাইট তিনটাই মেজার করতে পারতেছি, ওইটাকে আমরা কি বলছি, 3D অবজেক্ট বলতেছি। ঠিক আছে, তো এখন চিন্তা করেন, তো এখন বলেন এই পয়েন্টের ডাইমেনশন কি? পয়েন্টের তো লেন্থও নাই, উইথও নাই, হাইটও নাই, তাহলে তার কি আছে, তার শুধু এক্সিস্টেন্স আছে, এবং এই এক্সিস্টেন্স জন্য আমরা তাকে কোনো ডাইমেনশন দেই না। সো পয়েন্ট has no dimension, point has no dimension। এটা খাতায় লিখে রাখতে পারেন যে পয়েন্ট হ্যাজ নো ডাইমেনশন। লেন্থের একটা ডাইমেনশন থাকবে, প্লেনের দুইটা ডাইমেনশন থাকবে, আবার সলিডের তিনটা ডাইমেনশন থাকবে, এগুলো আমরা আস্তে আস্তে সামনে দেখবো। বাট পয়েন্টের কোনো কি নাই, ডাইমেনশন নাই, 0D। ঠিক আছে, নো ডাইমেনশন। পয়েন্টের পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে লাইন। লাইনটা কি, লাইন একটু আগে আমি বলেছি যে লাইন হচ্ছে, আমি এই যে এখানে একটা লাইন ড্র করি আগে, এটা হচ্ছে একটা লাইন, কোনটা হচ্ছে একটা লাইন, আমি এখান থেকে এখানে ড্র করে দেখে এটা হচ্ছে একটা লাইন। এটা একটু স্ট্রেট লাইন আঁকতেছি আমি আর কি, বাট এটাও আমি একটু বাইরে আঁকি তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে একটা লাইন, যে লাইন ইজ দ্যাট হুইচ হ্যাজ লেংথ বাট নো উইথ এন্ড থিকনেস। লাইনের কি আছে, শুধুমাত্র লেংথটা আছে বাট কোনো উইথ অর থিকনেস নেই। তা আপনারা অন্যান্য জায়গায় লাইনের আরো ডেফিনেশন পড়তে পারেন, দ্য পাথ অফ আ মুভিং পয়েন্ট ইজ কল্ড আ লাইন। এটাও অনেকে দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে এই ডেফিনেশন দেওয়া আছে, দ্য পাথ অফ আ মুভিং পয়েন্ট ইজ আ লাইন। তো আমি ফার্স্টে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমার সবকিছুই শুরু হয়েছে কিসের থেকে, জিওমেট্রিটা শুরু হয়েছে পয়েন্ট থেকে। তো কিভাবে, এই যে যখন আপনি লাইন ড্র করবেন, লাইনটা আসলে এসেছে এই যে একটা পর একটা, একটা পর একটা, একটা পর একটা, যদি আমি এরকম পয়েন্ট বসাতে থাকি, দেখবেন এখানে পয়েন্ট গুলো পাশাপাশি বসতে 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 এখানে একটা লাইন ক্রিয়েট করতেছে। তাহলে লাইনটা আসলে কি হচ্ছে, লাইনটা হচ্ছে পয়েন্ট, অনেকগুলো পয়েন্টকে অ্যাকুমুলেট করলে আমরা পর 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 করে যদি বসাই তাহলে সেখানে আমরা একটা কি পাবো, লাইন পাবো। তাহলে লাইনটা তৈরি করতেছি আমরা কি দিয়ে, পয়েন্ট দিয়ে। পয়েন্টটা কিন্তু কোনো কিছু দিয়ে তৈরি হচ্ছে না, সো এটার কারণে বলা হচ্ছে জিওমেট্রিটা আমার শুরুটাই হচ্ছে কি দিয়ে, পয়েন্ট।
পয়েন্ট থেকে লাইন আসলো, এরকম করে কয়েকটা লাইন যদি আপনি পাশাপাশি বসান, এরকম করে কয়েকটা লাইন যদি আপনি কি করেন পাশাপাশি বসান, আমি একটু দেখাই, ফিগারে দেখাই, এই একটা লাইন বসালাম, এই আর একটা লাইন বসালাম, ঠিক আছে, এই আর একটা লাইন বসালাম, এই আর একটা লাইন বসালাম, এরকম অনেকগুলো লাইন একটা পর একটা বসালে তখন আমরা একটা প্লেন পেয়ে যাব। এটা কি হয়ে যাবে, হয়তো এরকম করে লাইন বসাতে বসাতে আমরা একটা রেক্টেঙ্গেল বা একটা ট্রাপিজিয়াম যে কোনো না কিছু একটা না একটা প্লেন পেয়ে যাবো। তাহলে পয়েন্ট থেকে লাইন আসতেছে, লাইন থেকে প্লেন আসতেছে। আবার প্লেন মানে কি, আপনার বইয়ে যদি আপনি চিন্তা করেন একটার পর একটা পেজ, একটা পেজ একটা যদি প্লেন চিন্তা করি, একটার পর একটা পেজ, একটার পর একটা বসতে পেজ বসতে বসতে আপনার বইয়ের একটা কি হয়েছে, হাইট এসে পড়েছে না, তখন তার লেংথ, ব্রেথ এবং হাইট তিনটা জিনিস আছে। তাহলে কি হচ্ছে, অনেকগুলো প্লেন একটার পর একটা বসে একটা সলিড সাবস্টেন্স তৈরি করতেছে। বুঝাতে পেরেছি যে পয়েন্ট থেকে কেন জিওমেট্রিটা শুরু হয়েছে, এটার কারণে যে পয়েন্ট থেকে লাইন এসেছে, লাইন থেকে প্লেন, প্লেন থেকে আসতেছে সলিড। ঠিক আছে, তাহলে লাইনের ব্যাপারটা হোপফুলি সবার ক্লিয়ার। এরপরে লাইনের দুইটা টাইপস আছে, একটা হচ্ছে স্ট্রেট লাইন আর একটা হচ্ছে কার্ভ লাইন। স্ট্রেট লাইনটা কি, স্ট্রেট লাইনটা হচ্ছে আমি যে বলেছি দ্য পাথ অফ আ মুভিং পয়েন্ট, দ্য পাথ অফ আ মুভিং পয়েন্ট ইজ কল্ড আ লাইন। এখন এই পয়েন্টটা মুভ করার সময় সে যে পাথ দিয়ে মুভ করতেছে, সে যদি স্ট্রেট লাইনে কোনো ডিরেকশন চেঞ্জ না করে স্ট্রেট ওয়েতে সে যদি কি করে মুভ করে, তখন সেটাকে আমরা বলবো স্ট্রেট লাইন। আর যখন সে মুভ করার সময় কিছুক্ষণ পর পর সাপের মতো আঁকা বাঁকা করে মুভ করবে, মানে সে চলার সময় তার ডিরেকশনটা চেঞ্জ করতে থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, কার্ভ লাইন বলবো। তখন সেটাকে আমরা কি বলবো, আর লাইন দ্যাট হ্যাজ ডিফারেন্ট পার্টস এক্সটেন্ডিং ইন ডিফারেন্ট ডিরেকশন, এই ডিফারেন্ট ডিরেকশন যখন বলছে তখন সেটা কার্ভ লাইন। আর সেম ডিরেকশন যখন বলবে, সেম ডিরেকশন যখন বলবে তখন এটা হয়ে যাবে কি, স্ট্রেট লাইন। ঠিক আছে, তো কার্ভ লাইন আর স্ট্রেট লাইনটা আমরা দেখলাম। এবার আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে সেগমেন্ট। এই সেগমেন্ট জিনিসটা হচ্ছে স্ট্রেট লাইন ও লাইনের একটা পার্টকে যদি আমি কি করি, আমরা একটু আগে লাইনটা এঁকেছি এভাবে, দেখেন একটা লাইন যখন আমরা ড্র করেছি, লাইনটাকে ড্র করেছি এভাবে, এই লাইনের দুই পাশে কিন্তু দুইটা তীর চিহ্ন আছে, অ্যারো সাইন আছে। এই অ্যারো সাইন বলতে কি বোঝায়, অ্যারো সাইন বলতে বোঝায় এই স্ট্রেট লাইনটা রাইট সাইডে ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে, আবার লেফট সাইডেও ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে, এর কোনো কি নাই, শেষ নাই, এই চলতে থাকবে ইনফাইনাইট পর্যন্ত। এটার কারণে লাইনের কিন্তু এই জিনিসে কিন্তু লেংথ আছে, বাট ডেফিনিট লেংথ নাই। ডেফিনিট লেংথ নাই বলতে কি, আপনি বলতে পারবেন না এই লাইনটা 5 মিটারের, এটার লেন্থটাকে আমরা ডেফিনিট করে বলতে পারি না, 5 মিটার, 10 মিটার, 2 মিটার, 1 কিলোমিটার, এরকম করে ডেফিনিট করে বলতে পারবো। কোনটাকে ডেফিনিট করে বলতে পারবো, যখন আমি কি করব, দুইটা পয়েন্ট দিয়ে আমি এর লেন্থটাকে স্পেসিফিক করে দিব, যে আমি এই লাইন থেকে বা স্ট্রেট লাইন থেকে আমি এখান থেকে একটা পয়েন্ট কেটে নিলাম, এখান থেকে একটা পয়েন্ট করে দিলাম। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা, লেন্থটা, এটা কিন্তু ফিক্সড। এবং এখানে আমি কি করছি, এই লাইন থেকে একটা সেগমেন্টকে কেটে নিয়েছি দুইটা পয়েন্ট দিয়ে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট দিয়ে লাইন থেকে আমি কি করেছি, এই পার্টটাকে কিন্তু আমি কি করেছি, কেটে নিয়েছি। এই যে লাইনের একটা সেগমেন্টকে যে আমি আলাদা করে নিলাম, এটাকেই বলা হচ্ছে লাইন সেগমেন্ট। এটাকেই কি বলা হচ্ছে, লাইন সেগমেন্ট। এই লাইন সেগমেন্টের কি আছে, এই লাইন সেগমেন্ট এর কিন্তু কোনো এন্ড পয়েন্ট নাই। দেখেন তো, এই লাইন যখন ড্র করেছি, এই লাইনের কিন্তু কি নেই, কোনো এন্ড পয়েন্ট নেই। এই পাশেও সে ইনফাইনাইট পর্যন্ত চলতেছে, এই পাশেও সে ইনফাইনাইট পর্যন্ত চলতেছে, সো দেয়ার ইজ নো এন্ড পয়েন্ট। বাট একটা লাইন সেগমেন্টের দেখেন, আমি এখানেও একে ফিক্স করে দিয়েছি, এখানেও একে ফিক্স করে দিয়েছি, তাহলে এর এন্ড পয়েন্ট কয়টা, 2 এন্ড পয়েন্টস, 2 এন্ড পয়েন্টস। এখানে কি, লাইন সেগমেন্টের এন্ড পয়েন্ট দুইটা। লাইন সেগমেন্টের কি আছে, সেগমেন্ট আর লাইন সেগমেন্টের কি আছে, ডেফিনিট লেংথ আছে। লেংথ লাইনেরও আছে, আবার সেগমেন্টেরও আছে, বাট লাইনের লেংথটা ডেফিনিট না, ইনডিফিনিট, এটা ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে। বাট সেগমেন্টের কি, সেগমেন্টের লেংথটা কি, ডেফিনিট লেংথ, এটা ফিক্সড লেংথ। বুঝতে পেরেছি। এখানে যেমন আমরা কি করতে পারি, যে এখানে একটা পার্ট দেখিয়েছে, যে এখানে এখানে একটা স্ট্রেট লাইন আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, সো এখানে এ সরি, এখানে আসলে পয়েন্ট গুলো হবে এইভাবে এ বি সি ডি। এখানে এ বি একটা লাইন সেগমেন্ট বা সেগমেন্ট, বি সি একটা সেগমেন্ট, সি ডি একটা সেগমেন্ট। এখানে প্রত্যেকটা একটা আলাদা আলাদা সেগমেন্ট, বিকজ দে হ্যাভ ফিক্সড লেন্থ। এখানে দুই পাশে কোনো অ্যারো সাইন দেওয়া নেই। অ্যারো সাইন দেওয়া থাকলে তখন সেটা কি হয়ে যাবে, দুই পাশে অ্যারো সাইন দেওয়া থাকলে সেটা হয়ে যাবে সেগমেন্ট, আর এক পাশে অ্যারো সাইন দেওয়া থাকলে সেটাকে আমরা রে বলি। তো রেটা কি, এটাও আমি পড়াই ফেলি, তারপর আমি অন্য জিনিসগুলোতে যাব। রেটা আপনাদের এখানে দেওয়া আছে, এই যে রেজ। রেজ এটা বলতে কি বোঝাচ্ছে,
if the position of one end of a segment is fixed and the other end is extended infinitely, আমি যদি ড্র করি দেখেন এখানে হচ্ছে একটা পয়েন্ট আর এই রেটাকে আমি কি করলাম এই অন্য পয়েন্ট একটা পয়েন্ট কিন্তু ফিক্সড, দেখেন ওইটা নড়তেছে না, ওইটা নড়বে না, ওইটার জায়গাটা ফিক্সড, বাট আরেকটা পয়েন্ট সে যে কোনো দিকে ইনফাইনাইট পর্যন্ত যেতে থাকবে, ইনফাইনাইট পর্যন্ত যেতে থাকবে, তার কোনো শেষ নাই। এই টাইপের যে একটা লাইন অর স্ট্রেট লাইন, এটাকে আমরা বলবো কি রে, এটাকে আমরা কি বলবো রে, যার একটা পয়েন্ট থাকবে ফিক্সড, এই যে এই লেফট সাইডের যে পয়েন্ট এটাকে আমরা ফিক্স করে দিয়েছি, বাট রাইট সাইডের পয়েন্ট এটা ফিক্সড না, এটা ইনফাইনাইট পর্যন্ত চলতেছে, একটা পয়েন্ট ফিক্সড আরেকটা পয়েন্ট ইনফাইনাইট পর্যন্ত চলতেছে, এই ধরনের লাইনকে আমরা কি বলি রে বলি। তাহলে এই রের এন্ড পয়েন্ট কয়টা আছে? রে হ্যাজ ওয়ান এন্ড পয়েন্ট, এখানে কি আছে? এখানে একটা এন্ড পয়েন্ট আছে, তাহলে লাইনের দেয়ার ইজ নো এন্ড পয়েন্ট, লাইন সেগমেন্ট অর সেগমেন্টের দেয়ার আর টু এন্ড পয়েন্টস, আর রের ওয়ান এন্ড পয়েন্ট। লাইনের কি নাই? ফিক্সড কোনো লেংথ নাই, রেরও কিন্তু ফিক্সড কোনো লেংথ নাই, কারণ এর রাইট সাইডে তো ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে, তাহলে তার লেংথটা আমি কিভাবে ফিক্স করে বলবো? বাট সেগমেন্টের লেংথটা কি ফিক্সড, তাহলে সবার ডাইমেনশন একটা করে লেংথ, আমরা সবারই কি করতে পারি লেংথের দিক থেকে একে মেজার করতে পারি, সো সবগুলোর ডাইমেনশন কি একটা। এটা আমি ছক আকারে ক্লাসের শেষ পার্টে দেখিয়ে দিব, সবাই ওই সময়টাতে দেখে সেখানে কি করবেন খাতায় তুলে ফেলবেন, ঠিক আছে? এরপর আসতেছে লাইন সেগমেন্ট রেজ, এই পার্টটা যেহেতু হয়ে গেল, এরপর আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে কোলিনিয়ার পয়েন্ট। এই কোলিনিয়ার পয়েন্টে এটা ইজি একটা পার্ট, এটা হচ্ছে আমরা যদি একটা লাইন ড্র করি, একটা লাইন যদি ড্র করি, এই লাইনের মধ্যে যদি আমরা অনেকগুলো পয়েন্ট সিলেক্ট করি, একটা লাইনের মধ্যে অনেকগুলো পয়েন্ট যদি আমরা সিলেক্ট করি, এই পয়েন্টগুলো সবগুলোকে আমরা বলবো কোলিনিয়ার পয়েন্ট। কোলিনিয়ার মানে কি? সেম লাইন, অন দ্য সেম লাইন, দ্য পয়েন্টস which exist on the same straight line or same line, they are called collinear points. একটা সেম স্ট্রেট লাইনের মধ্যে যে পয়েন্টগুলো এক্সিস্ট করবে ওই সবগুলো পয়েন্টকে আমরা একসাথে কোলিনিয়ার পয়েন্ট বলতে পারবো। বুঝাতে পেরেছি সবাইকে? আর লেংথ অফ আ সেগমেন্ট, লেংথ অফ আ সেগমেন্ট কি, আপনাকে যদি আমি এরকম একটি স্ট্রেট লাইন দেই, এরকম একটি স্ট্রেট লাইন দিয়ে আপনাকে যদি বলি এটার মেজারমেন্ট বের করেন, আপনি কি করবেন? আপনি স্কেলের এক মাথায় এখানে ধরবেন, একটা এন্ড পয়েন্টে ধরবেন, আর মিলিয়ে দেখবেন আরেকটা এন্ড পয়েন্ট স্কেলের কোন পয়েন্টের সাথে গিয়ে মিলতেছে, এইটাকে আমরা কি করব জিরো বরাবর ধরবো স্কেলের, দিয়ে দেখবো এই পয়েন্টটা স্কেলের কোন পয়েন্টের সাথে গিয়ে কি করতেছে মিলে যাচ্ছে, এটাই তার লেংথ। নর্মাল আমরা একটা লাইন সেগমেন্টকে যেভাবে কি করি মেজার করি, তো এখানে কি করতেছেন, এখানে আপনি কি করতেছেন এই এন্ড পয়েন্ট থেকে এই এন্ড পয়েন্টের ডিসটেন্সটা মেজার করতেছেন, এটাই হচ্ছে লেংথ অফ আ সেগমেন্ট। দ্য লেংথ অফ আ সেগমেন্ট ইজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দ্য এন্ড পয়েন্টস অফ আ সেগমেন্ট। আমরা একটা সেগমেন্টের দুইটা এন্ড পয়েন্টের মধ্যে যদি ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে একদম বরাবর, এই পয়েন্ট থেকে সোজা করে এই পয়েন্টের যে ডিসটেন্সটা, দুইটা এন্ড পয়েন্টের মাঝখানের ডিসটেন্স যেটা থাকবে সেটাই হবে কি লেংথ অফ আ সেগমেন্ট। এই যে আমরা এই পয়েন্ট, এই ছবিতে যদি দেখি, এখানে এই যে এ পয়েন্টটা থেকে আমি যদি কি করি বি পয়েন্ট পর্যন্ত, এই একটা এন্ড পয়েন্ট, এ পাশে আরেকটা এন্ড পয়েন্ট, এই দুইটা এন্ড পয়েন্টের যদি আমি কি করি স্কেল দিয়ে ডিসটেন্স মেজার করি, ওইটাই হবে লেংথ অফ দিস সেগমেন্ট। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছেন। না বুঝে থাকলে তো আমি বলেছি মার্ক করে রাখবেন যে স্যার এটা আমি বুঝতে পারি নাই, নেক্সট ক্লাসে এটা সলভ করে দেওয়া। ইন্টারনাল পয়েন্ট অফ আ সেগমেন্ট হচ্ছে এই যে একটা সেগমেন্টের লাস্ট দুইটা পয়েন্ট, একদম লাস্ট দুইটা পয়েন্টকে আমরা বলেছি এন্ড পয়েন্ট। এই লাস্ট দুইটা পয়েন্ট বাদ দিয়ে এক্সেপ্ট দিস টু পয়েন্ট, এনি পয়েন্ট আপনি যদি এখান থেকে এই মাঝখান থেকে সেগমেন্ট এখান থেকে যে কোনো একটা পয়েন্ট যদি আপনি কি করেন সিলেক্ট করেন, সেটাই হবে কি ইন্টারনাল পয়েন্ট অফ আ সেগমেন্ট। যেমন আমি এখানে এই পয়েন্টটাকে সিলেক্ট করতে পারি, এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে, এতগুলো পয়েন্টকে সিলেক্ট করতে পারছি, এই সবগুলো হচ্ছে কি ইন্টারনাল পয়েন্ট অফ আ সেগমেন্ট। এই সবগুলো হচ্ছে কি ইন্টারনাল পয়েন্ট অফ আ সেগমেন্ট। আচ্ছা, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট টপিক না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা এখান থেকে যে লাইন পড়েছেন, কার্ভ লাইন, সেগমেন্ট, কোলিনিয়ার পয়েন্ট, দেন হচ্ছে রেজ, এগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইন্টারসেক্টিং লাইন, ইন্টারসেক্টিং লাইনটা কি? ইফ টু লাইনস পাস থ্রু দ্য সেম পয়েন্ট দে আর কল্ড ইন্টারসেক্টিং লাইনস। দুইটা লাইন যদি একটা একটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে ইন্টারসেক্ট করে, আমি এটাকে এ বি দিয়ে এক্সপ্রেস করতে পারি, এটাকে সি ডি দিয়ে, এবং দে ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট।
এই যে এ বি এন্ড সি ডি দুইটা স্ট্রেট লাইন ও পয়েন্টটাতে ইন্টারসেক্ট করলো, দিস টু স্ট্রেট লাইন আর কল্ড ইন্টারসেক্টিং লাইন এন্ড ও ইজ দেয়ার ইন্টারসেক্টিং পয়েন্ট। এই ইন্টারসেক্টিং লাইন এন্ড এরপরে যে ইকুইলেটারাল লাইন, এই দুইটার মধ্যে একটু মিল আছে। ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি ইন্টারসেক্টিং লাইনটা আপনারা বুঝতে পেরেছেন। ইকুইলেটারাল লাইনটা কি? ইকুইলেটারাল লাইনটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইনে আমরা যেমন পড়েছি কি, ইফ টু স্ট্রেট লাইন ইন্টারসেক্ট ইচ আদার দে আর কল্ড ইন্টারসেক্টিং। বাট ইফ মোর দেন টু স্ট্রেট লাইন, মোর দেন টু স্ট্রেট লাইন মানে কি 3, 4, 5, 6 যে কোনো অ্যামাউন্টের স্ট্রেট লাইন, তারা যদি একটা পয়েন্ট দিয়ে কি করে ইন্টারসেক্ট করে যায়, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা, এটাকে আমরা বলবো, এই লাইনগুলোকে একটা পয়েন্ট দিয়ে যদি এই ওরকম অনেকগুলো লাইন, মোর দেন টু লাইনস, 3, 4, 5, 6 যে কোনো অ্যামাউন্ট হতে পারবে, তখন সে লাইনগুলোকে আমরা বলবো ইকুইলেটারাল লাইন। ইকুইলেটারাল লাইন কি? একটা পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করে যাওয়া more than two lines, they are called equilateral lines. আর কোলিনিয়ার পয়েন্ট আমরা কি পড়েছি? একটা লাইনের মধ্যে অনেকগুলো পয়েন্ট, ওই সবগুলো পয়েন্টকে একসাথে আমরা কি বলতে পারি? কোলিনিয়ার পয়েন্ট বলতে পারি। ঠিক আছে, এই কোলিনিয়ার পয়েন্ট এবং ইকুইলেটারাল লাইন এই দুইটা আসলে বাংলায় অনেকে কনফিউশন করে ফেলে। একটা হচ্ছে সমবিন্দু রেখা আর একটা হচ্ছে সমরেখা বিন্দু। তো এই দুইটার মধ্যে অনেকে প্যাচ লাগায় ফেলে। আপনাদের ইংরেজিতে এটাতে সুবিধা, দুইটা ভিন্ন ভিন্ন ওয়ার্ড ইউজ করছে, কোলিনিয়ার পয়েন্ট এন্ড ইকুইলেটারাল লাইন। ভুল করার কোনো কথা না আর কি, এটা ভুল করার কথা না, আপনাদের বাংলা মিডিয়ামে ঝামেলা হয়ে যায়। এরপর হচ্ছে প্লেন। প্লেন জিনিসটা কি? দ্য সারফেস অফ এভরি সলিড ইজ কল্ড আ প্লেন। এটাও লিখতে পারেন, অথবা আ প্লেন হ্যাজ লেংথ অর উইথ বাট নো থিকনেস। আপনি এখানে লিখতে পারেন যে দ্য জিওমেট্রিক ফিগার হুইচ অনলি হ্যাজ লেংথ অ্যান্ড উইথ বাট নো হাইট, দ্যাট ইজ কল্ড আ প্লেন। দুইটা ডেফিনেশনে কি কারেক্ট। বাট দ্য সারফেস অফ এভরি সলিড ইজ কল্ড আ প্লেন, এটা হচ্ছে যে একটু সস্তা টাইপের যে ডেফিনেশন আমরা বলি, এটা না লিখে আপনি লিখতে পারেন কি, দ্য জিওমেট্রিক ফিগার হুইচ হ্যাজ লেংথ অ্যান্ড উইথ বাট নো হাইট অর কি থিকনেস, দ্যাট ইজ কল্ড আ প্লেন। ঠিক আছে, তাহলে প্লেনটা কি? প্লেন হ্যাজ টু ডাইমেনশন, অলরেডি আমি বলে ফেলেছি প্লেনের ডাইমেনশন কয়টা? দুইটা। এটাকে আমরা 2D বলতে পারি। আপনি আমাকে যে দেখতেছেন এখন স্ক্রিনে, এটাই 2D। এখানে আপনি শুধু লেংথ এবং ব্রেথটা দেখতেছেন, হাইটের পার্টটা কিন্তু আপনি দেখতেছেন। আমি এভাবে থাকলে আপনি আমার মাথার পিছনেটা দেখতে পারবেন না, যতক্ষণ আমি না করবো ততক্ষণ পর্যন্ত আপনি আমার মাথার পিছনটা দেখতে পারবেন না। কারণ কি? এখানে আপনাকে শুধুমাত্র লেংথ এবং উইথের পার্টটা দেখানো হচ্ছে, এটাকে বলা হচ্ছে 2D। যখন আপনি সাইড থেকে ঘুরে আমার মাথার পিছনের পাশটাও দেখতে পারবেন, তখন সেটা 3D তে চলে যাবে। ঠিক আছে, এই প্লেনের দুইটা টাইপস আছে, একটা হচ্ছে ফ্ল্যাট প্লেন আর একটা হচ্ছে কার্ভড অর আনইভেন। ফ্ল্যাট প্লেনটা হচ্ছে কি, যেটা সারফেসটা কি ইভেন, সেটা হচ্ছে ফ্ল্যাট প্লেন। নর্মাল একটা জিনিস, আমাদের রুমের যে দেয়ালগুলো আছে এগুলো যদি একদম স্ট্রেট বরাবর, এটাকে আমরা বলতে পারি কি ফ্ল্যাট প্লেন। আর কার্ভ প্লেনটা কি? কার্ভ প্লেন হচ্ছে যে কোনো ধরনের কি কার্ভ সাবস্টেন্সের, যে কোনো বাঁকাতেরা সাবস্টেন্সের উপরে যে সারফেসটা থাকবে, এটাই হবে কার্ভ প্লেন। যেমন আমাদের মাথা, এই মাথার পার্টটাও কিন্তু কি, এটা কি কার্ভ, সো এটাও কার্ভ প্লেন। আর্থ উপরটা কার্ভ প্লেন, ফুটবল কার্ভ প্লেন, যাই থাকবে বেকাতারা যাই থাকবে, তার উপরের সারফেসটার কথা আপনি চিন্তা করলে এটা কার্ভ প্লেন হয়েছে। আর কোনো কিছু যদি ইভেন্ট থাকে, একদম সোজা সোজা একদম বরাবর এরকম যখন থাকবে, তখন ওইটার উপরের সারফেসটাকে আমরা কি বলবো? ফ্ল্যাট প্লেন। ঠিক আছে, তাহলে ফ্ল্যাট প্লেন এবং কার্ভ প্লেন বা আনইভেন প্লেন এটা হয়ে গেছে। আর সলিড ব্যাপারটা হচ্ছে আর সাবস্টেন্স দ্যাট হ্যাজ লেংথ উইথ এন্ড হাইট, এটাকে আমরা বলি কি 3D। এটাকে আমরা কি বলি? 3D, যা লেংথ উইথ এবং হাইট তিনটা ডাইমেনশনই আছে, তাকে আমরা কি বলবো? সলিড বলবো। এবং এই সলিডের অনেকগুলো টাইপস আছে, এটা আমরা অ্যাডভান্স ক্লাসে পড়বো। রেক্টেঙ্গুলার সলিড আছে, ঠিক আছে, তারপর হচ্ছে স্ফেয়ার আছে, পিরামিড শেপ আছে, সিলিন্ড্রিক্যাল শেপ আছে, কোন শেপড আছে, এরকম করে কয়েক ধরনের সলিড আছে, যেটা আমরা সামনে অ্যাডভান্স ক্লাসে শিখবো। হয়তোবা এখন না, এই 4টা ক্লাসে এই জিনিসটা কভার হবে না। এই 4টা ক্লাসে আমরা জিওমেট্রির 2D পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। 3D সলিডটা তো 3D, এই 3D পার্টে হয়তোবা অক্টোবর নভেম্বর করে যাবো আর কি। ঠিক আছে, তাহলে সলিডের পার্টটা ক্লিয়ার হলো। এরপর হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা হচ্ছে when two straight line, এটা আমরা ক্লাস 5 এ পড়েছি, when two straight line meet at a point an angle is formed at that point। এটাকে আমি যদি ছবি এঁকে দেখাই, এখানে আসলে দুইটি স্ট্রেট লাইন নাম বলে দুইটা রে বলতে পারেন। if two ray has a common point, if two ray has a common end point, the angular distance between them is called an angle। এই যে এই ডিসটেন্সটা, এই যে দুইটা স্ট্রেট লাইন, দুইটা রে যদি কি করে ডিফারেন্ট ডিরেকশনে মুভ করে, the distance between them is called an angle।
দেখেন এখান থেকে একটা রে এদিকে গেল, এখন আমি যদি বলতাম যে একটা রে এদিকে গেছে, আরেকটা রেও যদি সেম ডিরেকশনে চলে যায়, এখান থেকে কি হয়, এই সেম ডিরেকশনে চলে যায়, এখানে কি কোনো অ্যাঙ্গেল প্রডিউস হবে? হবে না। দুইটা রে যদি সেম ডিরেকশনে চলে যায়, সেখানে কিন্তু অ্যাঙ্গেল প্রডিউস হওয়ার কোনো চান্স নেই। সো ইফ টু রে হ্যাজ আ কমন এন্ড পয়েন্ট এন্ড দে মুভ ইন ডিফারেন্ট ডিরেকশনস, দ্য ডিস্টেন্স বিটুইন দেম, এই যে তাদের মাঝখানে যে একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলি? অ্যাঙ্গেল বলি। এই ডিস্টেন্সটাকে আমরা অ্যাঙ্গেল বলি। এবং এই যে পয়েন্টটা, যে কমন এন্ড পয়েন্টটা, এই কমন এন্ড পয়েন্টটাকে আমরা বলি ভার্টেক্স। এই কমন এন্ড পয়েন্টটাকে আমরা ভার্টেক্স বলি, আর এই দুইটাকে আমরা বলি আর্মস অফ অ্যান অ্যাঙ্গেল। আর্মস অফ অ্যান অ্যাঙ্গেল অর সাইডও বলা যায়, ঠিক আছে? আর্মস, এই যে এখানে লিখে দেওয়া আছে আর্মস অফ দোজ অ্যাঙ্গেল। আর্মস বলা হচ্ছে যে এই দুইটা সাইডকে আমরা কি বলি, দুইটা রেকে আমরা কি বলি? আর্মস অফ অ্যাঙ্গেল বলি। এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলি ভার্টেক্স অফ দা। তাহলে অ্যাঙ্গেল বুঝার পরে এবার যে জিনিসটাতে আমরা চলে যাব, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এই টপিকটা ইম্পর্টেন্ট। এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা প্রায় সময় পরীক্ষায় আসে। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা কি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি ফার্স্টে বেসিকটা বুঝে নেই, তারপর এই ডেফিনেশনটা দেখাবো। আমি এখান থেকে একটা লাইন ড্র করলাম, দেন আরেকটা লাইন ড্র করলাম, দেন এখানে আরেকটা লাইন ড্র করলাম, আরেকটা রে ড্র করলাম। সো এখানে অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে কয়টা? এখানে অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে, এই যে এইটা একটা অ্যাঙ্গেল বলতে পারি, সরি, এইটা একটা অ্যাঙ্গেল বলতে পারি, আবার এটাকে আরেকটা অ্যাঙ্গেল বলতে পারি। তাহলে এখানে দুইটা অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে। এই তিনটা রে কি করেছে? এখানে দুইটা অ্যাঙ্গেল প্রডিউস করেছে। এর মধ্যে দেখেন তো, এই দুইটা অ্যাঙ্গেলেরই এই যে নীল কালার দিয়ে যেটাকে মার্ক করেছি, এর ভার্টেক্স পয়েন্ট হচ্ছে এটা। আবার যেটাকে হচ্ছে আমি ব্রাউন কালার দিয়ে সিলেক্ট করেছি, এর ভার্টেক্স পয়েন্ট এটা। তাহলে দেখেন এই দুইটা অ্যাঙ্গেলের ভার্টেক্স কিন্তু সেম। দুইটা অ্যাঙ্গেলের ভার্টেক্স কি সেম। আবার যদি আমি আর্মের কথা চিন্তা করি, দেখেন এই ব্রাউন কালার দিয়ে আমি ব্রাউন যে অ্যাঙ্গেলটা আছে এটার আর্মটাকে সিলেক্ট করলাম। আবার ব্লু কালার দিয়ে ব্লু কালারের যে অ্যাঙ্গেলটা আছে এটার আর্মগুলোকে সিলেক্ট করি। এখানে কি হলো, এই মাঝখানের যে আর্মটা আছে এটা এই ব্রাউন কালারের অ্যাঙ্গেলের সাথেও আছে, ব্লু কালার অ্যাঙ্গেলের সাথে আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কমন আর্ম বলতে পারি। এই সাইডটা দুইটা অ্যাঙ্গেলের মধ্যে প্রেজেন্ট আছে, এই আর্মটা কি, এটাকে আমরা কমন আর্ম বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? কমন আর্ম বলতে পারি। সো আমি এটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে সিলেক্ট করে দিই। এই যে এটা হচ্ছে আমার কমন আর্ম, এটা হচ্ছে কি আমার কমন আর্ম। এই কমন আর্মটা মাঝখান বরাবর আছে এবং অ্যাঙ্গেল দুইটাই এই কমন আর্মের অপোজিট সাইডে, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে এক্সিস্ট করতেছে। এবার আমরা ডেফিনেশনটা পড়ি, দেখেন কি বলেছে। ইফ টু অ্যাঙ্গেলস হ্যাভ দ্য সেম ভার্টেক্স, এই যে দুইটা অ্যাঙ্গেল এদের একটা সেম ভার্টেক্স থাকবে, এন্ড আ কমন আর্ম, তাদের একটা কমন আর্ম থাকবে, এন্ড দ্য টু অ্যাঙ্গেলস আর সিচুয়েটেড অপোজিট টু দ্যাট কমন আর্ম। এই যে দুইটা অ্যাঙ্গেল যখন কি করবে, এই কমন আর্মের অপোজিট সাইডে এক্সিস্ট করবে, একটা লেফট সাইড একটা রাইট সাইড, দে আর কল্ড অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। তাহলে এখানে অ্যাঙ্গেল কি কি আছে আমি যদি এখানে মার্ক করি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এখানে যে দুইটা অ্যাঙ্গেল আছে, একটা আছে অ্যাঙ্গেল এ বি সি, এই যে এ বি সি, আর আরেকটা আছে অ্যাঙ্গেল সি বি ডি, সি বি ডি। তাহলে এখানে দুইটা অ্যাঙ্গেল আছে, এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলতে পারবো। এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা কি বলতে পারবো? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলতে পারবো। কেন? এই দুইটা অ্যাঙ্গেলের ভার্টেক্স পয়েন্ট সেম, এবং এই দুইটা অ্যাঙ্গেলের একটা কমন আর্ম আছে, এবং দুইটা অ্যাঙ্গেল এই কমন আর্মের অপোজিট সাইডে কি করতেছে? এক্সিস্ট করতেছে। ঠিক আছে? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের ব্যাপারটা ঠিক থাকলে এবার আমরা চলে যাই অপোজিট অ্যাঙ্গেলস। এটা আমরা ক্লাস 5 এ পড়েছি যে দুইটা স্ট্রেট লাইন যদি একটা একটাকে কি করে, ইন্টারসেক্ট করে, তাহলে এ পাশে আর এ পাশের এই অ্যাঙ্গেল দুইটা সেম হয়, আবার এ পাশের এবং এ পাশে অ্যাঙ্গেল দুইটা সেম। এই দুইটাকে অপোজিট অ্যাঙ্গেল বলে, এই দুইটাকে অপোজিট অ্যাঙ্গেল। দুইটা স্ট্রেট লাইন একটা একটাকে ইন্টারসেক্ট করলে যে অ্যাঙ্গেল গুলো প্রডিউস হয় এরা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল। শেষ, সিম্পল জিনিস। এবং অপোজিট অ্যাঙ্গেলস গুলো অলওয়েজ ইকুয়াল হয়। এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে? অলওয়েজ ইকুয়াল। ঠিক আছে, ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলের পরে আসছে, এখানে আমাদের অ্যাঙ্গেলের কতগুলো টাইপস আছে। ফার্স্টেরটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলস। এটার ডেফিনেশনটা একটু লেংদি বা কঠিন, বাকি যেগুলো আছে এগুলো খুব ইজি। এই রাইট অ্যাঙ্গেলসটা কি? ইফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ফর্ম বাই এ স্ট্রেট লাইন এন্ড অ্যানাদার স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু দ্য ফার্স্ট লাইন, দ্যাট মিন্স আমি যদি কি করি, আমি এখানে একটা স্ট্রেট লাইন ড্র করি, এটা হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন, এবং ওই স্ট্রেট লাইনের উপরে যদি আমি আরেকটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার মানে কি একদম বরাবর সোজা, এভাবে বরাবর করে যদি আমি কি করি, ড্র করি, তাহলে এখানে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল প্রডিউস হবে। দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কে কে?
দেখেন এই যে এই রাইট সাইডে একটা অ্যাডজাস্ট অ্যাঙ্গেল প্রডিউস হবে, লেফট সাইডে একটা অ্যাঙ্গেল প্রডিউস হবে। এই দুইটা অ্যাঙ্গেলই হবে 90 ডিগ্রি। এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল কি আসবে? 90 ডিগ্রি ইকুয়াল আসবে। এদেরকে আমরা কি বলতে পারবো? রাইট অ্যাঙ্গেল বলতে পারবো। তাহলে রাইট অ্যাঙ্গেলটা কি? ইফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর ফর্ম, টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর ফর্ম by a straight line, by a straight line and another straight line perpendicular to the edge, another straight line perpendicular to the first line are equal to each other, these angles are called right angle. এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাকেও রাইট অ্যাঙ্গেল বলতে পারবো, এটাকেও রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল এর পরের অ্যাঙ্গেলের ডেফিনিশন গুলো খুবই ইজি। অ্যাকিউট অ্যাঙ্গেলটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 ডিগ্রি হবে। 0 ডিগ্রি তো কোনো অ্যাঙ্গেল পসিবল না, 0 ডিগ্রি থেকে গ্রেটার, 90 ডিগ্রি থেকে লেস হবে, সেটাকে আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল কি আসবে? অবটিউস অ্যাঙ্গেলটা হবে গ্রেটার দ্যান 90 ডিগ্রি বাট লেস দ্যান 180 ডিগ্রি। এর মাঝখানে যেটা থাকবে সেটা হবে কি? 0 থেকে গ্রেটার, 90 ডিগ্রি থেকে লেস, এটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। আর 90 ডিগ্রি থেকে গ্রেটার, 180 ডিগ্রি থেকে লেস, এটা হবে কি? অবটিউস অ্যাঙ্গেল। ইকুয়ালস টু 180 ডিগ্রি, 180 ডিগ্রির ইকুয়াল যেটা হবে সেটা হবে কি? স্ট্রেট অ্যাঙ্গেল। এই যে স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি ইকুয়াল। আর 180 ডিগ্রি থেকে গ্রেটার এবং 360 ডিগ্রি থেকে লেস আসলে এটা আসবে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো রিফ্লেক্সটা আমি আলাদা করে দেখাবো, এটা আপনাদের জন্য নতুন। বাট অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল অলরেডি কিন্তু তিনটা বলে ফেলেছে। আমি একটু ক্লিয়ার করে লিখে দেই এখানে, যে এখানে কি 0 থেকে গ্রেটার আর হচ্ছে 90 ডিগ্রি থেকে লেস, এটাকে আমরা বলি অ্যাকিউট। ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটাকে বলি রাইট অ্যাঙ্গেল। গ্রেটার দেন 90 ডিগ্রি, লেস দেন 180 ডিগ্রি, এটাকে আমরা বলি অবটিউস। ইকুয়ালস টু 180 ডিগ্রি, এটাকে আমরা বলি স্ট্রেট অ্যাঙ্গেল। আর গ্রেটার দেন 180 ডিগ্রি এবং লেস দেন 360 ডিগ্রি, এটাকে আমরা বলি রিফ্লেক্স। ঠিক আছে, এই পাঁচটা অ্যাঙ্গেলের টাইপস আপনাদের মনে রাখতে হবে। অ্যাকিউট অ্যাঙ্গেলটা কি? আমি যদি এখানে ড্র করে দেখাই যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা কিরকম হয়। ফার্স্ট হচ্ছে যে আমি একটা 90 ডিগ্রি ড্র করি, এখানে একটা দিলাম। এটা হচ্ছে কি? নর্মাল একটা রে ড্র করি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা হচ্ছে একটা রে। এবার আমি যখন আরেকটা রে ড্র করব, ধরেন এই যে এখান থেকে যদি এটা বরাবর নিই, এটা তো 0 ডিগ্রি, এখন এই 0 ডিগ্রি এই বরাবর নিলে তো আমার এখানে কোনো একটা কি হবে না, অ্যাঙ্গেল প্রডিউস হবে না। আস্তে আস্তে আমি 1 2 3 4 5 6 7 8 করে এরকম 60 70 80 এগুলো সব অ্যাকিউট অ্যাঙ্গেল। এখানে যা যা দেখতেছেন সব অ্যাকিউট অ্যাঙ্গেল। যখন আমি এই বরাবর চলে আসবো, এটা হয়ে যাবে এখন 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল। এই যে 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল। এরপরে যখন রাইট অ্যাঙ্গেল থেকে আমি গ্রেটারে চলে যাব, আস্তে 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 আরো যাচ্ছি, 90 পরে 100 120 180 30 40 50 60, এগুলো সব হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। এই যে এটা অবটিউস অ্যাঙ্গেল, এটা অবটিউস অ্যাঙ্গেল, এটা অবটিউস। যখন আমি একদম এই স্ট্রেট লাইনের ঠিক অপোজিটে আরেকটা স্ট্রেট লাইন ড্র করব, রে ড্র করব, এটা হয়ে যাবে এবার কি? স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি। আরে 180 থেকে যখন আমি আরো গ্রেটারে যাব, আরো নিচের দিকে যেতে থাকবো, তাহলে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে, এটাকে আমরা বলবো তখন কি? রিফ্লেক্স অ্যাঙ্গেল। এটা 180 ডিগ্রি থেকে গ্রেটার বাট 360 ডিগ্রি থেকে স্মল, এটা হচ্ছে রিফ্লেক্স। তো এখানে 90 ডিগ্রিটাকে তারা রাইট অ্যাঙ্গেল, 180 ডিগ্রিটাকে স্ট্রেট অ্যাঙ্গেল আর 2 রাইট অ্যাঙ্গেল, আর 360 ডিগ্রিটাকে 2 স্ট্রেট অ্যাঙ্গেল আর 4 রাইট অ্যাঙ্গেল দিয়ে তারা এখানে এক্সপ্রেস করেছে। আপনি যেভাবেই লিখেন কোনো সমস্যা নেই। বুঝাতে পেরেছি সবাইকে? তাহলে আশা করি এগুলো নিয়ে সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। শুধুমাত্র রিফ্লেক্স অ্যাঙ্গেলটা নিয়ে কয়েকজনের প্রবলেম থেকে যায়, তাই রিফ্লেক্স অ্যাঙ্গেলটা আমি আরেকবার দেখাই। রিফ্লেক্স অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার এরকম, যে আমি ফার্স্ট একটা রে ড্র করলাম, দেন আরেকটা রে ড্র করলাম। এখন এই যে এই পাশে যে অ্যাঙ্গেলটা, এটা কি আসবে? এটা আসবে 70 ডিগ্রি 80 ডিগ্রি, যে কোনো কিছু আসতে পারে, এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। বাট এটার অপোজিটে কিন্তু আরেকটা অ্যাঙ্গেল আছে, এটার অপোজিটে আপনার কি আছে? আরো একটা অ্যাঙ্গেল আছে। এই যে অপোজিটের অ্যাঙ্গেলটা, একটা পয়েন্টের মধ্যে টোটাল অ্যাঙ্গেল প্রডিউস হয় 360 ডিগ্রি। তার মধ্যে 70 ডিগ্রি এখানে থাকলে এই পার্টটাতে থাকবে 290 ডিগ্রি। এই যে অপোজিট দিকের যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলি রিফ্লেক্স অ্যাঙ্গেল। এই পার্টটাকে আমরা কি বলবো? রিফ্লেক্স অ্যাঙ্গেল। আপনি পরীক্ষার মধ্যে এই অপোজিট পার্টটাকে সিলেক্ট করতে হবে। এই পার্টটা সিলেক্ট করে দিলে কিন্তু এটা অ্যাকিউট অ্যাঙ্গেলকে এক্সপ্রেস করবে। অপোজিট পার্টটা যখন সিলেক্ট করবে তখন সেটা রিফ্লেক্স অ্যাঙ্গেল হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট আর দুইটা টপিক আছে, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই দুইটা থেকে একটা পরীক্ষা কোশ্চেনে আসবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই দুইটা থেকে একটা এক্সামে মাস্ট আসবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি? আমরা দুইটা অ্যাঙ্গেলের সামেশন যদি আমরা বলতে পারি 90 ডিগ্রি,
তখন ওই দুইটা অ্যাঙ্গেল একটা একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়। এক্সাম্পল দিই, আমি এখানে ফার্স্ট একটা 90 ডিগ্রি ড্র করে ফেলি, এই একটা 90 ডিগ্রি ড্র করে ফেলি। এখন আমি করলাম কি, এখানে একটা লাইন যে কোনো ভাবে টানলাম, এদিকে 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 এদিকে, যেখানেই টানি না কেন আমার এখানে কি হয়ে যাবে, তখন দুইটা অ্যাঙ্গেল প্রডিউস হয়ে যাবে না। এটা আমি এখানে টানলাম, এখানে একটা অ্যাঙ্গেল প্রডিউস হলো, এখানে একটা অ্যাঙ্গেল প্রডিউস হলো। এখন এই দুইটা অ্যাঙ্গেল প্রডিউস হলে এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি হবে, টোটাল 90 ডিগ্রি হবে না, কারণ অলরেডি এই এটা আর এটা তো আমি 90 ডিগ্রি ড্রই করেছি। তাহলে এটা যদি আমার কি হয়, এটা যদি আমার 30 ডিগ্রি হয়, দুইটা মিলে যদি 90 ডিগ্রি হয়, এটা অবশ্যই 60 ডিগ্রি হতে হবে। তাহলে এই 60 ডিগ্রি 30 ডিগ্রি দুইটাকে যখন আমরা অ্যাড করে দেই তখন আমরা 90 ডিগ্রি পাই। এটার কারণে এই দুইটা দিস টু অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। দ্যাট মিনস 60 ডিগ্রি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 30 ডিগ্রি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এখন এখানে তো আমি 60 ডিগ্রি 30 ডিগ্রি এঁকেছি। আপনাদের এমন হতে পারে, আপনাকে বলতে পারে হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 55 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল যদি 55 ডিগ্রি হয়, দুইটা অ্যাঙ্গেলের সামেশন তো 90 ডিগ্রি, তাহলে আরেকটা অ্যাঙ্গেল কি আসবে, 90 ডিগ্রি থেকে 55 ডিগ্রি মাইনাস করে দিলে 35 ডিগ্রি। আবার যদি একটা অ্যাঙ্গেল বলে দেয় 35 ডিগ্রি, তখন আপনি কি করবেন, 90 থেকে ওই 35 মাইনাস করে দিলে আরেকটা অ্যাঙ্গেল পেয়ে যাবেন 55 ডিগ্রি। তাহলে এখানে দেখেন 55 ডিগ্রি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 35 ডিগ্রি, আবার 35 ডিগ্রি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 55 ডিগ্রি। এটা কারণে এখানে বলা হচ্ছে এরা ভাইস ভার্সা, একটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আরেকটা। 55 ডিগ্রি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 35 ডিগ্রি, আবার 35 ডিগ্রি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি 55। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের পার্টটা যদি আপনারা বুঝতে পারেন, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে যেমন দুইটা অ্যাঙ্গেলের সামেশন 90 ডিগ্রি, এখানে জাস্ট হয়ে যায় দুইটা অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি, জাস্ট এতটুকু, আর কোনো ডিফারেন্স নাই। তো দুইটা অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি হলে ব্যাপারটা কি রকম হয়, এখানে একটা আমি স্ট্রেট লাইন ড্র করলাম। এবার এখান থেকে আমি কি করলাম, এইভাবে করে আরেকটা রে ড্র করলাম, আরেকটা কি ড্র করলাম, রে ড্র করলাম। তাহলে আমি তো আগে একটা স্ট্রেট লাইন এঁকেছি, তাহলে পুরাটার সামেশন তো পুরাটা অ্যাঙ্গেলের ভ্যালু তো 180 ডিগ্রি হয়ে গেল। এখন আমি যদি এখানেরটা এই পার্টটা যদি আমি বলি 70 ডিগ্রি, তাহলে পুরোটা যদি 180 ডিগ্রি হয়, রাইট সাইডের পার্টটা কি আসবে, 110 ডিগ্রি আসবে। দিস টু আর সাপ্লিমেন্টারি টু ইচ আদার। দ্যাট মিনস 110 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 70 ডিগ্রি, আবার 70 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 100 ডিগ্রি, কারণ এই দুটোর সামেশন কত ডিগ্রি, দুটোকে অ্যাড করলে আপনি 180 ডিগ্রি পাবেন। একইভাবে 105 ডিগ্রি এবং 75 ডিগ্রি, দিস টু আর সাপ্লিমেন্টারি, কজ এই দুটাকে অ্যাড করে দিলে আপনি 180 ডিগ্রি পাবেন। 100 ডিগ্রি এবং 80 ডিগ্রি, দিস টু আর সাপ্লিমেন্টারি, কজ কি এই দুটাকে অ্যাড করলে আপনি 80 ডিগ্রি। 170 ডিগ্রি এবং 10 ডিগ্রি, এই দুটাও সাপ্লিমেন্টারি, কারণ কি এই দুটাকে অ্যাড করে দিলে আপনি কি পাবেন, 180 ডিগ্রি পাবেন। সো আপনি যদি কি পারেন, আপনি যদি চিন্তা করেন যে আমি এখানে এভাবে না এঁকে আমি এটাকে আঁকবো এভাবে, এখান থেকে পয়েন্টটাকে এভাবে করে দিই। সো এটাকে আমি আঁকলাম কি 20 ডিগ্রি, এটাকে আমি ড্র করলাম কত ডিগ্রি, 20 ডিগ্রি। তাহলে এই 20 ডিগ্রির সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি আসবে, এই অপোজিট সাইডে যে অ্যাঙ্গেলটা আছে সেটা। তো পুরোটা যেহেতু 180 ডিগ্রি, তার থেকে 20 ডিগ্রি মাইনাস করলে এই পাশে আমার 160 ডিগ্রি চলে আসবে। সো 20 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 160। আপনাদের কোশ্চেন এভাবে আসতে পারে যে হোয়াট ইজ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 7 ডিগ্রি। সো আপনি কি করবেন, 180 থেকে এই 7টাকে মাইনাস করে দিবেন, 173 ডিগ্রি, সেটাই অ্যান্সার। হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 18 ডিগ্রি, আপনি কি করবেন, 90 ডিগ্রি থেকে 18 ডিগ্রি মাইনাস করে দিবেন, 72 ডিগ্রি, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ। ব্যাপারটা বুঝাতে পেরেছি? তাহলে আমাদের ফার্স্ট ক্লাসে মেইনলি এই পার্টটুকুই ছিল। এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি লাইন রে এবং লাইন সেগমেন্ট এটার একটা ডিফারেন্স লিখে দিব। সো এটার ডিফারেন্সটা আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা সবাই এটাকে কি করে ফেলবেন, খাতা আলাদা করে, ঠিক আছে? তাহলে এখানে আমি 4টা ঘর কেটে নিচ্ছি, ঠিক আছে? দেখেন এখানে আমি 3টা লাইন টেনে নিই। তো এখানে একটা পার্ট হবে কি, আমার একটা পার্ট হবে হচ্ছে আমার লাইনের জন্য, একটা হবে রে এর জন্য, আর একটা হবে সেগমেন্টের জন্য। সো ফার্স্ট যদি আমরা চিন্তা করি লেন্থ, লাইনের লেন্থটা কিন্তু ইনডিফিনিট, মানে লাইনটা ফিক্স না, নট ফিক্সড লিখতে পারেন। রেটটাও যেমন আমি লিখতে পারি কি ইনডিফিনিট লিখতে পারি বা নট ফিক্সড লিখতে পারি, ঠিক আছে? আমি নট ফিক্সড লিখি, ইনডিফিনিট লিখলে এটা একটু কঠিন ভাষা হয়ে যায়, দরকার নেই আমার কঠিন ভাষা শিখে। আমি এখানে লাইনের লেন্থটা কি নট ফিক্সড লিখে দিই, রেটটাও কি নট ফিক্সড, বাট লাইন সেগমেন্টের লেন্থটা কি ফিক্সড। এরপর যদি আমি এন্ড পয়েন্টের কথা বলি, এন্ড পয়েন্ট, লাইন হ্যাজ নো এন্ড পয়েন্টস, রে হ্যাজ ওয়ান এন্ড পয়েন্ট,
আর লাইন সেগমেন্টে কয়টা এন্ড পয়েন্ট আছে? 2 এন্ড পয়েন্ট আছে। আর ডাইমেনশনের কথা যদি বলি, ডাইমেনশনটা কি আসবে? লাইন হ্যাজ ওয়ান ডাইমেনশন, রে হ্যাজ ওয়ান ডাইমেনশন, সেগমেন্ট হ্যাজ ওয়ান ডাইমেনশন। এরা সবাই 1D করে, এরা সবাই 1D করে, কারণ এদের লাইন লেন্থটাই শুধু কি করা যায়, মেসার করা যায়। সো এটাই হচ্ছে কি আপনার ডিফারেন্সটা। আপনারা এটা লিখে ফেলবেন খাতায় আলাদা করে, ঠিক আছে? এখান থেকে নানাভাবে ঘুরে পেঁচায় কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? আপনাদেরকে আমি ইনফরমেশনটা দিয়ে দিয়েছি, বেসিকটা জানা থাকলে কোশ্চেন যেভাবে আসুক না কেন আপনারা পারবেন, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আমি আবারও বলেছি যে এটা কি করবেন, ক্লাসে নেক্সট ক্লাসে নিয়ে আসবেন, ঠিক আছে স্যার? আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।